আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ইরশাদ জাহান। আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে এই রমজান মাসে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা কিন্তু খুব টেনশনে থাকেন যে কি ধরনের খাবার খেলে তাদের ব্লাড সুগারের কোনো প্রবলেম ছাড়াই 30টা রোজা তারা পালন করতে পারবে। কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলি আপনাদের কিন্তু পূর্ব প্রস্তুতিটা খুব বেশি জরুরি। পূর্ব প্রস্তুতি বলতে যেহেতু কেউ মেডিসিন নিচ্ছেন, কেউ ইনসুলিন নিচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে আগে আপনার শারীরিক যে টেস্টগুলো আছে, ফিজিক্যাল এক্সামিনেশনগুলো করে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি রোজা রাখতে পারবেন। আপনার ফিজিশিয়ান যখন বলবে রোজা রাখতে পারবেন, তখন অবশ্যই আপনার যে ওষুধগুলো আছে সেগুলো আপনি ডোজ অ্যাডজাস্ট করে নেবেন, যে আপনি ইফতারিতে কতটুকু নেবেন এবং সেহরিতে এবং রাতে কতটুকু নেবেন। এটা করার পর আপনার একটা সুন্দর করে একটা ডায়েট প্ল্যান করতে হবে। আপনার যে ওজন অনুযায়ী আপনার যে ক্যালোরি চাহিদা, সেই ক্যালোরি চাহিদা অনুযায়ী আপনি 3 বেলা খাবারটাকে ভাগ করবেন। নর্মালি যেটা হয়, অন্যান্য সময় কিন্তু আমরা এই খাবারটাকে 6 বেলায় ভাগ করি, কিন্তু রোজার সময় যেহেতু আমাদের সময় স্বল্পতা থাকে এবং ইফতারি এবং রাতের খাবার এবং সেহরি এই 3 বেলার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে হয়। এর জন্য ডায়াবেটিক পেশেন্টের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় যে তার ক্যালোরি চাহিদা এবং পুষ্টি ব্যালেন্স করে কিভাবে তার ব্লাড সুগারটা ঠিক রাখবেন। তাহলে আপনি ইফতারিতে কি খাবেন সেটা জেনে নেওয়া। প্রথমে এই ডায়াবেটিক রোগীরা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে ইফতারিতে একটু কনফিউশন থাকে। অনেক সময় তারা গিয়ে খেজুর খান না বা কোনো ধরনের ফল বা মিষ্টি জাতীয় খাবার খান না। যারা এটা করেন তাতে কিন্তু হাইপো হয়ে যাওয়ার চান্স থাকে। অবশ্যই আপনার খাবার তালিকায় আপনি খেজুর রাখতে পারবেন। খেজুরটা কিন্তু সবার জন্যই উপকারী, কিন্তু কতটুকু খাবেন পরিমাণটা খেয়াল রাখতে হবে। যাদের নিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, ওষুধ নিচ্ছেন, তারা কিন্তু ছোট যে সাইজ আছে এরকম 2টো খেজুর আপনি খেতে পারবেন। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তারা একটা খেজুর পরিমাণ নেবেন এবং অন্যান্য সরাসরি মিষ্টি জাতীয় খাবার না খেয়ে বাইপাস যে খাবারগুলো আছে, যেমন আপনি ফলের জুস খেতে পারেন, শরবতটা যেটা আছে সেটা আখের গুড়ের যে শরবতটা আছে সেটার মধ্যে চিরা দিয়ে আপনি খেতে পারেন। তাহলে কি হবে, কার্বোহাইড্রেটের একটা অংশ যেমন আসবে, ইনস্ট্যান্ট এনার্জি আপনি দিবেন এবং চিরাটাই আপনি লাল চিরা নেবেন। তাহলে হবে কি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয় কি, এটা আস্তে আস্তে আপনার ব্লাড সুগারটাকে বাড়াবে এবং হঠাৎ করে ডায়াবেটিক রোগীর যেমন স্পাইক করে সুগার বেড়ে যায় ইফতারি করার পরে, এই ধরনের সমস্যাটা আপনার হবে না। এবং আপনি শশা খাবেন, অন্যান্য যে ফলগুলো আছে বিশেষ করে কম মিষ্টি জাতীয় যে ফলগুলো আছে সেগুলো কিন্তু আপনি চেষ্টা করবেন এবং যে কোনো একটা ফল রেখে একটু 2-3টা কালারের কিন্তু আপনি কম্বিনেশন রাখবেন। যেমন পাকা পেঁপে আপনি খেতে পারেন, আনারস খেতে পারেন, আপনি খেতে পারেন গিয়ে তরমুজ খেতে পারেন। এগুলো কিন্তু অল্প পরিমাণে অল্প অল্প মিক্স করে এটার সাথে কিন্তু একটু ফলের চাট দিয়ে যদি আপনি নেন বা কাঁচামরিচ দিয়ে নেন, তাহলে কিন্তু টেস্টটাও একটু ডিফারেন্ট হয় এবং আমাদের খেতেও ভালো লাগে। এরপরে যদি ভাজা পোড়ার কথা বলি, আমরা সবসময় বলি যে ডায়াবেটিক রোগীর জন্য যদি অনিয়ন্ত্রিত থাকে, ভাজা পোড়া খাবারটা কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ একটা করবে। কারণ কিডনি বা অন্যান্য অর্গানগুলো কিন্তু টার্গেটেড থাকে। বেসনটাও কিন্তু ডালের তৈরি, সো পেঁয়াজটাও কিন্তু ডালের তৈরি। সো এই সব কিছুই কিন্তু আপনার একটা হিতে বিপরীত করতে পারে। সেটা না করে আপনি যেটা করবেন যে খাবারটা একটু ব্যালেন্স করে খাবেন। যদি ভাজা পোড়া খেতেই হয়, যে কোনো একটা আইটেম আপনি মেনুতে রাখবেন, যে আজকে যদি আপনি পেঁয়াজু খান, পরবর্তী দিন আলুর চপ খেলেন, তারপর বেগুনি খেলেন, তাহলে আপনার অনেকটা সেফ হবে। আর কারো যদি মুড়ি মাখা খেতে পছন্দ থাকে তাহলে তাদেরকে বলবো অবশ্যই মুড়ির সাথে আপনি সালাদের পরিমাণটা বেশি নেবেন। সালাদের মধ্যে কি থাকবে সেটা এখন কিন্তু বেগুনি বাঁধাকপি পাওয়া যায়, সাদা রঙের বাঁধাকপি পাওয়া যায়, টমেটো পাওয়া যাচ্ছে, শসা পাওয়া যাচ্ছে, লেটুস পাতা পাওয়া যাচ্ছে। এইগুলো যদি অল্প অল্প করে আপনি সালাদের মতো করে এবং কাঁচা পেঁপেও কিন্তু আপনি কুচি করে সালাদ করতে পারেন। এটা আমাদের হজমের জন্য অনেক বেশি সহায়তা করে। সো মুড়ি মাখার মধ্যে যখন আপনি অর্ধেক সালাদ নেবেন এবং মুড়ি মাখা নেবেন, তখন কিন্তু আপনার পেটের ভরার যে বিষয়টা, আমাদের স্যাটাইটি ফিল আপ যেটা আমরা বলি, সেটা যেমন হবে, পাশাপাশি আপনার যেটা হবে যে মুড়ি মাখার মধ্যে যে অনেক ধরনের বেগুনি পেঁয়াজু থাকে সেটার পরিমাণ কিন্তু আপনি কমাতে পারবেন এবং আপনার পেটটাও ভরবে, ক্যালোরিটার চাহিদাও কিন্তু আপনার পূরণ হবে। এভাবে করে আমরা একটু ব্যালেন্স করতে পারি। আবার যেটা করতে পারি, আপনি একটু স্যুপ খেতে পারেন। সেই স্যুপের মধ্যে বিভিন্ন সবজি থাকবে, একটা ডিম দিতে পারেন, মুরগি বা মাছ দিতে পারেন, সেগুলো দিয়েও এবং সালাদ দিয়েও কিন্তু আপনি একটা ব্যালেন্স খাবার করতে পারেন, যেটা একটা মিল থাকবে কিন্তু আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সবগুলো কিন্তু এখানে পূরণ হবে। আবার আপনি চাইলে কিন্তু একটু সালাদ করে খেতে পারেন, হাই প্রোটিন সালাদ আমরা বলি। সেটার মধ্যে গিয়ে মাছ বা মুরগিটা একটু চিকন চিকন কেটে একটু গ্রিল করে নিয়ে সেটার সাথে যদি আপনি গিয়ে একটু ডিম নিতে পারেন এবং
ছোলা নিতে পারেন, ছোলার সাথে হচ্ছে গিয়ে অন্যান্য যে সালাদের আইটেমগুলো সেগুলো নিয়ে আপনি সুন্দরভাবে গার্নিশ করে একটু টক ঝাল করে যদি আপনি খান, তাহলে কি হবে, আপনার স্যাটিসফ্যাকশন যেমন ফিল আপ হবে, তেমন হচ্ছে আপনার ব্যালেন্স যেটা হচ্ছে খাবার 1 মিল আমরা যেটা বলি ব্যালেন্স ফুড, সেটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। এভাবে করে ইফতারি করলে আশা করি আপনার কিন্তু আসলে ব্লাড সুগারের প্রবলেম আর হবে না। পরবর্তী দিনে কিন্তু রাত্রেবেলা যেটা হয়, অবশ্যই আপনি দই চিড়া খেতে পারেন বা রুটি, আটার রুটি যেটা হচ্ছে লাল আটার রুটির সাথে হচ্ছে একটা সবজি খেতে পারেন বা মাছ মুরগি নিবেন। এবং অবশ্যই সেহরিতে আপনি খেয়াল করবেন, সেহরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ডায়াবেটিক রোগীরা কিন্তু পরবর্তী দিনে যেহেতু 13 থেকে 14 ঘন্টা ফাস্টিং থাকতে হবে, সো সেহরি না করে কিন্তু কেউ রোজা রাখবেন না। এবং এই সেহরিতে অবশ্যই হচ্ছে সহজপাচ্য খাবার খাবেন। অনেকে মনে করেন যে পরবর্তী দিনে যেহেতু আমার ক্যালোরি চাহিদা এখান থেকে পূরণ হবে, আমি হয়তো একটু বেশি বেশি করে খেলাম, এটাও সমস্যা হবে না, বা একটু হাই ক্যালোরি যেমন হচ্ছে বিরিয়ানি, তেহারি, খিচুড়ি এই টাইপের খাবার। তো এই ধরনের খাবার খেলে আপনার যেটা হবে, পানির টেস্টটা যেমন বেড়ে যাবে, আপনার শরীরে কিন্তু এগুলো হজম করার জন্য কাজের গতি অনেক বেড়ে যায়, মেটাবলিজম পাওয়ার বাড়তে থাকে, সো আপনার অস্বস্তি ফিল হবে। এগুলো এড়ানোর জন্য আপনি লাল আটা, লাল চালের ভাত বা ব্রাউন যে আমরা ব্রেড বলি, এই ধরনের কমপ্লেক্স খাবারগুলো খাবেন। সাথে আপনি অবশ্যই সবজি রাখবেন, একটা ডাল রাখতে পারেন, একটা প্রোটিনের অংশ রাখবেন, এবং অবশ্যই দই রাখবেন সাথে। কারো যদি দই ভালো না লাগে আপনি দুধও খেতে পারেন এখানে। এবং হচ্ছে গিয়ে যদি চা কফির অভ্যাস থাকে তাহলে বলবো যে এই চা কফি না খাওয়াই ভালো সেহরিতে। এবং এভাবে 3 বেলার খাবারটা যদি আপনি ব্যালেন্স করে খান, তাহলে ডায়াবেটিক রোগীরা খুব সহজেই আপনার শারীরিক কোনো সমস্যা ছাড়াই 30টা রোজা পালন করতে পারবেন।